নমস্কার, রিটিউন প্রেজেন্টস রবি বৈঠকিতে আপনাদের স্বাগতম। আজকের বৈঠকে আমরা শুনতে চলেছি জার্মান সাহিত্যের কিংবদন্তি লেখক ফ্রান্স কাফকার একটি অনবদ্য রচনা, একটি স্বপ্ন। আধুনিক সাহিত্যের জটিল মনস্তাত্ত্বিক দিক ও স্বপ্ন বাস্তবতার অস্পষ্ট সীমারেখাকে তুলে ধরে এই গল্প। এটি শুধুমাত্র একটি স্বপ্নের বিবরণ নয়, বরং মানুষের ভেতরকার গভীর সংকট এবং জীবনের অদ্ভুত রহস্যময়তাকে আবিষ্কারের এক অসামান্য প্রচেষ্টা। গল্পটির বাংলা অনুবাদে আমরা খুঁজে পাব কাফকার গভীরতা ও অনুভূতির মাধুর্য। আসুন শুরু করা যাক আমাদের আজকের বৈঠক। জোসেফ স্বপ্ন দেখছে। সুন্দর একটা দিন, আর জোসেফের মন চাইছে হাঁটতে বেরোতে, কিন্তু কয়েক পাও যেতে পারেনি। এরই মধ্যে সে পৌঁছে গেল কবরখানায়। ওখানের পথগুলো খুবই প্যাঁচানো নকশার, অবাস্তব রকমের বাঁক খাওয়া, কিন্তু ওরই একটা ধরে সে নেমে যাচ্ছে সরসর করে, যেন খরস্রোতা কোনো নদীতে ভেসে যাচ্ছে টানা অবিচল এক গতিতে। কিছুটা দূর থেকে তার চোখ আটকে গেল কবরের একটা ঢিবির উপর, নতুন বানানো ঢিবি। ওখানে সে থামতে চাইছে। এই ঢিবির মধ্যে মুগ্ধ হওয়ার মতো কি যেন একটা আছে। তার মনে হচ্ছে ওখানে পৌঁছতে তার দেরি হয়ে যাচ্ছে, কিন্তু আবার মাঝে মধ্যেই ঢিবিটা সে দেখতে পাচ্ছে না। তার দেখার পথে বাধা হয়ে আছে অনেকগুলো পতাকা, একবার খুলছে একবার বন্ধ হচ্ছে, প্রচণ্ড জোরে বাড়ি খাচ্ছে একটা আরেকটার গায়ে। এই পতাকাগুলো যারা বয়ে নিয়ে যাচ্ছে তাদের দেখা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে বিরাট কোনো উৎসব অনুষ্ঠান চলছে যেন। তখনও সে তাকিয়ে আছে দূরে, কিন্তু হঠাৎই তার চোখে পড়ল সেই একই কবরের ঢিবিটা তার পথের পাশে। সে আসলে ওটা অনেকখানি পেরিয়েও এসেছে। সে তাড়াতাড়ি লাফিয়ে ঘাসে নেমে গেল। যেহেতু লাফ দেওয়ার সময়ে তার পায়ের নিচের মাটি দ্রুত ছুটে সরে গেল, সে ভারসাম্য হারালো, এক হাঁটুর উপরে গিয়ে পড়ল ঠিক ওই কবরের ঢিবির সামনে। দুজন লোক ওটার পেছনে দাঁড়ানো, তাদের মাঝখানে শূন্যে তারা ধরে আছে একটা কবর ফলক। জোসেফ ওখানে হাজির হওয়ার সঙ্গে সঙ্গে তারা ফলকটা আচমকা ঠেলে ঢুকিয়ে দিল মাটিতে। ওটা ওখানে দাঁড়িয়ে থাকলো যেন মাটিতে গাঁথা। তক্ষুনি তৃতীয় এক লোক বের হলো একটা ঝোপের মধ্যে থেকে। জোসেফ সঙ্গে সঙ্গে তাকে চিনতে পারল, একজন শিল্পী। তার পরনে শুধু ট্রাউজার আর যেন তেন করে বোতাম লাগানো একটা জামা। তার মাথায় একটা মখমলের টুপি, তার হাতে একটা সাধারণ পেন্সিল। ওটা দিয়ে সে এমনকি হেঁটে আসতে আসতেও শূন্যে কোনো একটা কিছু লিখছে বা আঁকছে। এবার সে কবর ফলকের উপরের দিকে পেন্সিলটা চালাতে এগিয়ে গেল। অনেক উঁচু এক পাথরের ফলক এটা, তাকে একটুও শরীর নোয়াতে হলো না। তবে তাকে সামনের দিকে গলা অনেক বাড়াতে হলো, কারণ কবরের ঢিবিটা তার ও পাথরটার মাঝখানে, আর ঢিবিতে পা ফেলতে চাচ্ছে না সে কোনোভাবেই। অতএব সে দাঁড়িয়ে আছে পায়ের আঙুলের ডগায় ভর দিয়ে, পাথরের সমতল গায়ে বাঁ হাতে ঠেস দিয়ে নিজেকে খাড়া রেখেছে। কিরকম এক দক্ষ চাতুরির মাধ্যমে সেই সাধারণ পেন্সিল দিয়েই সক্ষম হলো সোনার অক্ষরে লেখা বানাতে। সে লিখল, এখানে শায়িত। প্রতিটা অক্ষরই দেখা যাচ্ছে পরিষ্কার ও সুন্দর, গভীরভাবে খোদাই করা আর সবচেয়ে নির্ভেজাল সোনায় বানানো। এই শব্দ দুটো লেখা শেষে সে জোসেফের দিকে পেছন ফিরে তাকালো। জোসেফ খুব চাচ্ছে যে দেখবে অক্ষর খোদাইয়ের কাজটা কিভাবে এগোয়, তাই লোকটার দিকে তেমন নজরই দিচ্ছে না। সে স্থির তাকিয়ে দেখছে পাথরটা। নিশ্চিত লোকটা আবার লেখা শুরু করার জন্য তৈরি হয়েছে, কিন্তু লিখতে পারল না সে। কি একটা যেন তাকে থামিয়ে দিয়েছে। তার হাত থেকে পেন্সিলটা পড়ে গেল টুপ করে। সে আরও একবার জোসেফকে দেখবে বলে ঘুরে গেল। এই দফা জোসেফ তাকালো শিল্পীর দিকে। দেখল সে মহাবিব্রত, কিন্তু কেন তা জোসেফ বুঝতে পারল না। শিল্পীর এর আগের সব উচ্ছলতা হাওয়ায় মিলিয়ে গিয়েছে। এতে জোসেফও বিব্রত বোধ করতে লাগল,
তারা দুজনে অসহায় দৃষ্টি বিনিময় করল। দুজনের মধ্যে কোনো মারাত্মক ভুল বোঝাবুঝি হচ্ছে, যা তাদের কারো পক্ষে মীমাংসা করা সম্ভব না। ঠিক এই সময়ে কবরস্থানের গির্জায় একটা ছোট ঘন্টা বাজতে শুরু করল। তবে শিল্পী তার ডান হাত উপরে তুলে ইশারা করতেই থেমে গেল ঘন্টা। অল্প একটু পরে আবার বাজতে লাগলো সেটা, এইবার খুব নিচু আওয়াজে। কিন্তু এইবার কাউকে কোনো বিশেষ অনুরোধ করতে হলো না, ঘন্টা থেমে গেল নিজে নিজেই। ব্যাপারটা এমন যেন ঘন্টা নিজের শব্দ নিজে পরীক্ষা করে দেখছিল। শিল্পীর দুর্দশা দেখে জোসেফের অবস্থা সান্ত্বনাতীত। সে কাঁদতে শুরু করল, মুখ হাত দিয়ে ঢেকে ফুঁপিয়ে কাঁদল অনেকক্ষণ। জোসেফ শান্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করল শিল্পী। তারপর অন্য আর কোনো উপায় না খুঁজে পেয়ে ঠিক করল, যাই হোক, লেখাটা চালিয়ে যাবে। তার প্রথম ছোট টানটাতে হাঁপ ছেড়ে খুশি হলো জোসেফ। যদিও পরিষ্কার, শিল্পীকে এই টানটুকু দিতে নিজের অনেক অনীহা কাটিয়ে উঠতে হয়েছে। আর তার লেখাও আগের মতো অত সুন্দর নেই। বিশেষ করে মনে হচ্ছে সোনালি ব্যাপারটা হারিয়ে গেছে। লেখা কেমন মলিন আর টলমল। অক্ষরের আকার বেঢপ বড়। অক্ষরটা জো। এরই মধ্যে লেখা প্রায় শেষ যখন শিল্পী উন্মত্ত হয়ে এক পা জোরে ঠুকল কবরের ঢিবির উপর। এত জোরে যে কবরের মাটি চারপাশে উপর দিকে শূন্যে ছিটকে গেল। জোসেফ অবশেষে শিল্পীর মনের ভাব বুঝতে পেরেছে। তার মন বদলাবার মিনতি জানানোর জন্য আর সময় হাতে নেই। হাতে সবগুলো আঙুল দিয়ে সে মাটি খুঁড়ে চলেছে, বাধাহীন, স্বচ্ছন্দে খুঁড়ছে। সবকিছু মনে হচ্ছে আগের থেকেই সাজানো। মাটির পাতলা একটা স্তর ঢিবি করে রাখা হয়েছে শুধু লোক দেখানোর কাজে। ঠিক এর নিচেই একটা অত্যন্ত খাড়া দেওয়ালের বড় গর্ত হাঁ করে আছে, আর ওটার মধ্যে মৃদু একটা ঢেউয়ে তার পিঠের উপর চিত হয়ে যাওয়া শরীরে ডুবে গেল জোসেফ। তবে গর্তের তলদেশে যখন এরই মধ্যে তাকে বরণ করে নেওয়া হয়েছে ওই গহন অতলে, তার মাথা তখনও বাইরে বেরিয়ে আছে গলার উপর থেকে। সে দেখল বাইরে উপরে তার নামটা প্রচণ্ড শক্তিশালী হাতের টানে লেখা হয়ে যাচ্ছে। দৌড়ে যাচ্ছে পাথরের ফলকটা। এই দৃশ্যে বিমুগ্ধ বিহ্বল হয়ে সে জেগে উঠল।